নতুন রেল সেতুতে মাত্র ৩ মিনিটে যমুনা নদী পারাপার। দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন, বাড়ছে ট্রেন সংখ্যাও। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি, বহু বছর পর ঈদ করবেন পরিবারের সাথে। লন্ডনে বিএনপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। বাংলাদেশিদের জন্য ওমরাহ ভিসা বন্ধ হয়নি, জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। হোটেল বুকিং ও টিকিট নিয়ে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করলে মিলবে ভিসা। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৯ শিক্ষক সাময়িক বরখাস্ত, প্রায় ৩০০ শিক্ষার্থী বহিষ্কার। এবং ডিএনএ রিপোর্টে আটকে আছে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট। বরগুনার ঘটনায় পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। স্বাগত। এখন দুপুরে শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছে আমরা দুজন, আমি গালিব ইবনে রিয়াজ এবং আমি ইসরাত মুক্তি। গালিব, পবিত্র রমজান মাস চলছে এবং আর কিছুদিন পরই ঈদ উল ফিতর উপলক্ষে পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ছাড়তে শুরু করবেন বিভিন্ন জেলা থেকে যারা রাজধানীতে বসবাস করছেন তারা। এর মধ্যে উত্তরবঙ্গবাসীও রয়েছেন। তাদের জন্য ঈদের আগে একটি সুসংবাদ, সেটি হলো আজ যমুনার বুকে নতুন রেল সেতুর উদ্বোধন হয়েছে, যে এর মাধ্যমে মাত্র ৩ মিনিটে তারা এই যমুনা নদীটি পার হতে পারবেন। এবং যদি বলি যে ৪.৮ কিলোমিটার দীর্ঘ এই রেল সেতুর, যেটি বলছিলাম, আজকে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। মুক্তি অবশ্যই উত্তরবঙ্গের মানুষের জন্য একটি যুগান্তকারী আজকের এই দিনটা। তবে একটা বিষয় কিন্তু মুক্তি, গত আমরা যে যমুনা বহুমুখী সেতুটা, যেটা সড়ক এবং রেলপথ একই সাথে ছিল, সেখানে যেরকম পারাপারে দীর্ঘ সময় লাগতো, একই সাথে সেই সেতুটিরই কিন্তু দিন দিন ক্ষতির সম্মুখীন হচ্ছিল। সেখান থেকেও একটি ভালো সংবাদ আজকের জন্য। এবং এই সেতু যেহেতু ডাবল ডুয়েল লাইন রেল, যে কারণে দুই পাশ দিয়েই একই সাথে রেল চলাচল করতে পারবে এবং এর কারণে সরকারের রাজস্ব আয়ও কিন্তু অনেক বৃদ্ধি পাবে। এই সব কিছু নিয়েই সিফাত শাহরিয়ারের একটি প্রতিবেদন রয়েছে, দেখে আসি। ডুয়েল গেজ ডাবল ট্র্যাক, দীর্ঘ অপেক্ষার পর উদ্বোধন করা হয়েছে যমুনা রেল সেতু। উদ্বোধনের পরপরই ট্রেনে চড়ে সেতু পার হন সেতুর সাথে যুক্ত দেশি বিদেশি নির্মাণ সঙ্গী, বাংলাদেশ রেলওয়ে ও জাইকার কর্মকর্তারা। যোগ হন স্থানীয়রাও। বাড়ির কাছে নতুন স্টেশন আর রেল সেতু চালুতে খুশি তারা। আগে তো অনেক সমস্যা হইতো, কারণ আপনার যখন যাইতো সময় লাগতো, ট্রেন ক্রসিং হইতো। এখন ক্রসিং হবে না, দুইটা লাইন, একটা যাবে একটা আসবে। ভাই আনন্দ লাগতেছে, অবশ্যই আনন্দ লাগতেছে, কারণ বাড়ির পাশে নতুন রেল স্টেশন উদ্বোধন করতেছে। টাঙ্গাইলের ইব্রাহিমাবাদ থেকে যাত্রা করা ট্রেন থামে সিরাজগঞ্জের সায়দাবাদ গিয়ে। ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের সেতু পার হতে সময় লাগে ৩ মিনিট। উত্তর জনপদের মানুষ বলছে এটি তাদের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দ্বার উন্মোচন করবে। সেতুর সিরাজগঞ্জ প্রান্তে আয়োজিত সংবাদ সম্মেলনে রেল সচিব ফাহিমুল ইসলাম বলেন, যাত্রীবাহী ট্রেন চলাচলের পাশাপাশি এই পথে চলবে সব ধরনের পণ্যবাহী ট্রেন। তাতে রেলওয়ের রাজস্ব বাড়ার আশা তার। এই সুবিধা যেটা আমরা পেলাম, যে এর আগে যমুনা বহুমুখী সেতুতে যেই রেল লাইনটি ছিল, সেটি দিয়ে প্যাসেঞ্জার ট্রেন অত্যন্ত ধীর গতিতে ঘন্টায় ২০ কিলোমিটার বেগে যেতে পারত। তাতে ব্রিজটি ক্রস করতে ২০ মিনিট সময় লাগতো আনুমানিক। এই ডেডিকেটেড রেল ব্রিজ হওয়ার জন্য আসলে এই সময়টা কমে ৩ মিনিটে চলে আসবে। এখানে আমরা ১২০ কিলোমিটার গতিতেও আমরা ট্রেন চালাতে পারবো। এর আগে টাঙ্গাইল প্রান্তে আয়োজন করা হয় উদ্বোধনী সমাবেশের, যেখানে তুলে ধরা হয় শুরু থেকে এই অবকাঠামো নির্মাণের সব চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা। আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রথম ট্রেন হিসেবে এই ট্রেনটি ঢাকায় যাত্রা করবে। আজকে এই ডাবল লাইনের রেল সেতুটি উদ্বোধন করে দেওয়া হলেও এর পূর্ণ সুবিধা পেতে হলে, সুফল পেতে হলে জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত যে সিঙ্গেল লাইনটি রয়েছে তাকে ডাবল লাইন করতে হবে। সিফাত শাহরিয়ার, এখন টাঙ্গাইল।
গালিব, এই মুহূর্তে দেশে যে কয়টি বড় প্রকল্পের কাজ চলছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এবং এই প্রকল্পটির কাজ 2026 সালের জুন মাসের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও কিন্তু সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বলছে যে আরও একটি বছর লাগবে এই প্রকল্পটি শেষ হতে, তবে এতে খরচ বাড়ার কোনো শঙ্কা নেই। তবে সরেজমিনে গিয়ে যেটি আসলে দেখা গেছে মুক্তি, সেখানে কাজ কিন্তু খুব ধীর গতিতে চলছে। আর একটা বিষয় বিশেষজ্ঞরা বলছেন যে এটা যদি আরও যদি এর ব্যয় না বাড়লেও যদি সময় যদি বেড়ে যায় তাহলে যে বিদেশি ঋণ দায় দেনা সেটা বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সিউল আহমেদের একটি প্রতিবেদন রয়েছে। 2009 সালে নেওয়া হয় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প। এর 2 বছর পর প্রথমে বিনিয়োগকারী প্রতিষ্ঠান হিসেবে ইতালথায়ের সঙ্গে আওয়ামী লীগ সরকারের 8,703 কোটি টাকার চুক্তি হয়। মেয়াদ ছিল 3.5 বছর, কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানের মাঝে মালিকানা দ্বন্দ্বের জেরে অর্থায়ন নিয়ে দেখা দেয় জটিলতা। এ নিয়ে দীর্ঘ সময় ধরে অচল অবস্থায় প্রকল্পটি। পরবর্তীতে নকশায় কিছু পরিবর্তন এবং 237 কোটি টাকা বাড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ের চুক্তি সংশোধন করা হয়। আনুষঙ্গিক কাজ শেষে 2022 সালে 12 নভেম্বর এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু হয়, যার মূল লক্ষ্য ছিল রাজধানীর যানজট নিরসন। আর 2023 সালের 2 সেপ্টেম্বর শাহজালাল বিমানবন্দর এলাকার কাওলা থেকে তেঞ্জগাঁও পর্যন্ত এবং পরে 20 মার্চ কারওয়ান বাজার পর্যন্ত খুলে দেওয়া হয়। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর কাজ বন্ধ থাকলেও গেল নভেম্বরে ফের শুরু হয় কাজ। তবে সম্প্রতি প্রকল্প এলাকা ঘুরে দেখা যায় কাজের গতি খুবই কম। পূর্বে তৈরি করা পিলারগুলোর শেষ দিকের কাজেই ব্যস্ত শ্রমিকেরা বলছেন, আগে এই প্রকল্পে কাজ করতেন কয়েক হাজার শ্রমিক, তবে উপরের নির্দেশে বর্তমানে কাজ করছে মাত্র 200 থেকে 300 জন। ওই কোম্পানি 2 দিন খোলে আবার 6 মাস বন্ধ থাকে। নভেম্বরের শেষ দিকে না কাজ শুরু হয়েছিল? 3 মাস আমরা গত রোজার ঈদের আগে বন্ধ দিছে, 8 মাস পরে আইলাম আর এই যে 2 মাস কাম করতে আছে, অন্ত লোকই নেই, 20-25 জন আছে। আগে তো অনেক ছিল, আগে আসছিল 6-7 হাজার লোক আসছিল আগে। অলরেডি ছুটি সব, রোজ এভরিডে ছুটি দেয় 10-12 জন করে। কেন কি একটা ঝামেলা বলে, এটা তো ঝামেলাও আছে, আবার সরকার না বসলে কাজ করতে পারতেছে না। বেতন ভাতা বাজেট না, এটি ঠিক আছে, এটির কোনো প্রবলেম নেই। এছাড়াও বাজেট স্বল্পতার কারণেও প্রতিনিয়তই কাজ ধীর গতিতে হচ্ছে বলেও জানান শ্রমিকরা। প্রতি বছর একটা বাজেট পাস হয়, তারপর আমাদের কাজটা সমন্বয় করা হয়। যতটুকু বাজেট পাস হয় তার ওই অনুযায়ী কাজ শুরু হয়। আসলে একটু ইনশাল্লাহ কাজটা রানিং ছিল, কিন্তু ইদানিং এখন একটু কম, লোক কমাই দিচ্ছে। এর কি অবস্থা, কাজের কি অবস্থা? কাজের এই তো অল্প লোক যায়, চলতেছে ধীর গতিতে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার দক্ষতার পরিচয় না দিলে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যেমন বাড়বে দেনা, ঠিক তেমনি বাড়বে দায়ও। এছাড়াও এই মেগা প্রকল্পের সাথে জড়িত আছে আরও 2টি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা শুরু হবে চিটাগাং হাইওয়ে থেকে আর শেষ হবে ঢাকা ইপিজেডে। 2টা বড় প্রজেক্ট, মানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেল হওয়া মানে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ফেল হওয়া, এবং এত বড় বিনিয়োগ করে এটার ইউটিলিটি পাওয়া যাবে না। এখানে কিন্তু সরকারকে অত্যন্ত দক্ষতার সাথে বিনিয়োগকারীদের সাথে বসতে হবে, এবং সেটার জন্য যদি আমরা না করি তাহলে এটার দায় দেনা কিন্তু যেই পরিমাণ হবে, তো দায় দিব দেনা দিব কিন্তু উপযোগিতা পাবো না, তাহলে আমছালা সবই গেল। 2026 সালে কাজ শেষ হওয়ার কথা, তবে মন্ত্রণালয় বলছে আরও 1 বছর সময় বাড়ানো হয়েছে, তবে বাড়েনি খরচ। আর দ্রুত সময়ের মধ্যেই কাজের অগ্রগতি চোখে পড়বে বলেও আশ্বাস সেতু মন্ত্রণালয়ের। 1 বছর কিন্তু আমরা বাড়িয়েছি, কিন্তু ব্যয় বৃদ্ধি রেখে। আপনার জন্য যে আমাদের ব্যয় বাড়বে না, শুধু টাইমটা আমরা এক্সটেনশন করেছি বিদ্যমান অবস্থা বিবেচনা করে। যেহেতু মাঝখানে আপনিই বললেন যে অনিবার্য কারণবশত কিন্তু আমাদের এটা বন্ধ ছিল, এখন কিন্তু গতি আসছে, এবং যেহেতু আমরা গতকালই অনুমোদনটা পেয়েছি, আমাদের মাননীয় উপদেষ্টা অনুমোদন করেছেন, এখন দৃশ্যমান অগ্রগতি দৃশ্যমান হবে বলে আমি আশা করছি। কাওলা থেকে শুরু হয়ে কুড়িল, বনানী, মহাখালী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে প্রকল্পটি। বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রতিদিন গড়ে 40,000-এর বেশি যানবাহন এই সড়কটি ব্যবহার করছে। রাজধানীর কাওলা থেকে শুরু করে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী এলাকায় গিয়ে শেষ হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। তবে নানা জটিলতায় দীর্ঘ সময় বন্ধ ছিল এর কাজ। গত নভেম্বর মাসের শেষ দিকে এর কাজ শুরু হলে আবারও ধীর গতিতে চলছে এই কাজ। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, জনগণের অর্থ সঠিকভাবে ব্যবহারের পাশাপাশি ব্যয় সংকোচন এবং দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার দিকে মনোযোগী হতে হবে।
তাহলেই এর সুফল পাবে সাধারণ জনগণ। সিউল আহমেদ, এখন, ঢাকা। লন্ডনে অনেকটাই ভালো আছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তবে চিকিৎসকদের সিদ্ধান্তের উপর নির্ভর করছে কবে দেশে ফিরবেন তিনি। এমন অবস্থায় দীর্ঘদিন পর ছেলে তারেক রহমানের সাথে ঈদ করতে যাচ্ছেন বেগম জিয়া। এদিকে বিদেশের মাটিতে বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদ আনন্দ উদযাপনের সুযোগ পেয়ে খুশি লন্ডন প্রবাসী বিএনপির কর্মী সমর্থকরা। লন্ডন থেকে আরও জানাবেন নাইম হাসান। উন্নত চিকিৎসার জন্য জানুয়ারির ৮ তারিখ থেকে লন্ডনে অবস্থান করছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে বেশ কিছুদিন চিকিৎসা নেয়ার পর বর্তমানে অবস্থান করছেন বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায়। পরিবারের সদস্যদের কাছে থেকেই নিচ্ছেন চিকিৎসা। লন্ডনের বিশেষায়িত হাসপাতাল দ্য লন্ডন ক্লিনিকের লিভার বিশেষজ্ঞ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন। নিয়ম করে বাসায় যেয়ে সাবেক প্রধানমন্ত্রীকে দেখে আসছেন চিকিৎসক দল। পাশাপাশি আপনজনদের সেবায় অনেকটাই ভালোর দিকে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থা। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরবেন তাই এখন আগ্রহের কেন্দ্রবিন্দুতে। এ ব্যাপারে এখন টিভির সঙ্গে কথা বললেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। শারীরিক সুস্থতা অনেকটা বেড়েছে এবং আমরা আশা করছি যে হয়তো চিকিৎসকদের অনুমতি পেলেই আমরা খুব সহসাই বাংলাদেশে ওনার ফেরত যাওয়ার ব্যাপারে উনি নিজেও আগ্রহী এবং ওনার পরিবারের সদস্যরাও আগ্রহী। বেগম খালেদা জিয়ার সঙ্গে এবার ঈদের আনন্দ উদযাপন করার সুযোগে উচ্ছ্বসিত যুক্তরাজ্যে বসবাস করা বিএনপি কর্মী সমর্থকরা। আমরা প্রবাসীরা স্পেশালি আমাদের সার্থক হয়েছে, আমাদের নেত্রীর জন্য আমরা আন্দোলন করে যে আমরা ওনাকে চিকিৎসার জন্য দেশে বাইরে নিয়ে আসতে পেরেছি এবং একসাথে আমরা ইনশাল্লাহ আমরা ঈদ করবো আপনারা সবাইকে নিয়ে, এটা আমরা গ্রেটফুল। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসের জটিলতা সহ একাধিক অসুস্থতায় ভুগছেন। নাইম হাসান, এখন, যুক্তরাজ্য। জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়কের নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণায় আলোচনা চলছে নতুন দল এনসিপির ভাঙন নিয়ে। প্ল্যাটফর্মের উদ্যোক্তারা বলছেন জুলাইকে বাঁচিয়ে রাখতে তাদের এই উদ্যোগ। আর এনসিপির সদস্য সচিবের প্রত্যাশা কেউ দল ছেড়ে অন্য প্ল্যাটফর্মে গেলেও সবাই অভিন্ন লক্ষ্যেই কাজ করবে। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জাতীয় নাগরিক পার্টির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নতুন প্ল্যাটফর্মটি। আরও জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আগেই প্রকাশ্যে এসেছিল দলটির অভ্যন্তরে নেতৃত্বের দ্বন্দ্ব। ২৮ ফেব্রুয়ারি মানিক মে এভিনিউতে দল ঘোষণার দুদিন আগেই এনসিপি থেকে নিজেকে প্রত্যাহার করে নেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ সহ একাধিক সংগঠক। ছাত্রদের দল গঠনের আগ থেকে শুরু করে পরবর্তী সময়েও চলছে নানামুখী আলোচনা সমালোচনা, যার অধিকাংশ ঘিরে আছে দলের আর্থিক স্বচ্ছতা ও জুলাইয়ে ভূমিকা রাখা সকলকে ঐক্যবদ্ধ করতে না পারা নিয়ে। এমন প্রেক্ষাপটে এপ্রিলে নতুন প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। নতুন এই প্ল্যাটফর্ম গঠন নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের কাছে প্রশ্ন ছিল, এই উদ্যোগ তার দলে ভাঙন ধরাবে কিনা। সবাই একখানে থাকার নিয়ত করেই আমরা এখানে আমাদের যাত্রাটা শুরু করেছি। আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ তাদের জুলাইয়ের যে অপূর্ণ আকাঙ্ক্ষার জায়গাটা আছে সেটা বাস্তবায়নে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তার কার্যক্রম বিস্তৃত করে যাবে এবং এই যাত্রাপথে অবশ্যই অনেকে আসবেন, অনেকে যুক্ত হবেন, অনেকে হয়তো ব্যক্তিগত কারণে হোক বা অন্য যে কোনো কারণে হোক রাজনীতিতে টার্মিনেট করবেন, নতুন কোনো কিছুর সঙ্গে যুক্ত হবেন। এটা রাজনীতিতে খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া। জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, যে স্বপ্ন নিয়ে তারা স্বৈরাচার হটিয়েছেন তা এখনও বাস্তবায়ন হয়নি। প্রাথমিকভাবে জুলাইকে বাঁচিয়ে রাখতে প্রেসার গ্রুপ হিসেবে কাজ করলেও পরবর্তীতে রাজনৈতিক দল গঠনের ইঙ্গিত দেন তিনি। সোশ্যাল রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যদি ওই সোশ্যাল রেজিস্ট্যান্স, সোশ্যাল ফোর্সটা আমরা ক্রিয়েট করতে পারি এবং এই অপকর্মগুলো যদি দূর হয়ে যায় এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা যদি রিলেভেন্ট হয়ে ওঠে, তাহলে তো রাজনীতি সবার জন্য কল্যাণকর হবে এবং রাজনীতিটা আনন্দদায়ক হবে, সুখকর হবে। কারণ তখন রাজনীতির মধ্যে এই অপকর্মগুলো থাকতেছে না বা এই অপকর্ম মিনিমাইজ হয়ে যাচ্ছে।
তখন শুধুমাত্র দেশের স্বার্থটাই প্রায়োরিটাইজ হবে। সুতরাং দেশের স্বার্থে তখন রাজনীতি করার এই স্কোপকে যে কেউ কাজে লাগাতে চাইলে করতে পারবে, এবং এখান থেকে রাজনীতিতে সুইচ করতে চাইলে, ট্রানজিট করতে চাইলে অবশ্যই করতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক মাহবুবুর রহমান বলছেন, ছাত্রদের দল এনসিপির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে নতুন প্ল্যাটফর্মটি। মানুষের কাছে দলের এজেন্ডা পৌঁছাতে না পারলে ভাঙনের আশঙ্কাও দেখছেন তিনি। এরা তো এনসিপি লোক হওয়ার কথা ছিল, যেহেতু ওরা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, যেহেতু এরা এনসিপিতে না যেয়ে নতুন এনসিপি বা নতুন দল গঠন করছে, সেক্ষেত্রে তো এনসিপির জন্য একটা চ্যালেঞ্জ, এবং এনসিপির জন্য তো এদেরকে নিজেদের দলে রাখতে পারলেই সফলতা ছিল। যত লোক এনসিপি থেকে বৈষম্য বিরোধীরা যত বেশি বের হয়ে যাবে, এনসিপিতে থাকবে না, ততই এনসিপির জন্য চ্যালেঞ্জ। তরুণদের নতুন দল থেকে বের হয়ে কেউ অন্য প্ল্যাটফর্মে যুক্ত হলেও সেটা ভবিষ্যতের জোটভিত্তিক রাজনীতির কৌশল হিসেবেই ঘটতে পারে বলে মনে করছেন এই বিশ্লেষক। এটা যদি তাদের মতদ্বৈততার কারণে বা মতনৈক্যের কারণে হয় তাহলে খারাপ, কিন্তু তারা যদি এগুলো মানে নিজেদের পরিকল্পনা দিয়ে করে থাকে এবং তারা যদি একটা পর্যায়ে আবার ঐক্যবদ্ধ হয়ে পড়ে জোট বেঁধে ফেলে, তাহলে তো শক্তি থেকেই যাবে। দল ভেঙে ভেঙে দল করে আবার নতুন করে জোট বাঁধে, তাহলে তো আবার একই রকম শক্তি হয়ে যাবে। এখনো পর্যন্ত নাম ঠিক না হলেও আগামী এপ্রিলের শেষ নাগাদ আত্মপ্রকাশ ঘটবে নতুন প্ল্যাটফর্মটির, যার যাত্রা শুরু হবে আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে। আর লক্ষ্য হবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সহ জুলাইয়ের চেতনাকে ধারণ করে সামাজিক আন্দোলন গড়ে তোলা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার্ডের বক্তব্য দুই দেশের দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের অর্থ উপদেষ্টা বলেন, সংখ্যালঘু নির্যাতন ও ইসলামী খেলাফতকে কেন্দ্র করে মার্কিন কর্মকর্তার এই বক্তব্য সম্পর্কে প্রভাব ফেলবে না। এ সময় তিনি আরও বলেন, খাদের কিনার থেকে অর্থনীতিকে টেনে তুলেছে অন্তর্বর্তী সরকার। ভুল ত্রুটি থাকলেও অগ্রগতি সন্তোষজনক হওয়ায় এলডিসি থেকে উত্তরণের পথেই আছে বাংলাদেশ। এখন দুপুরে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন দুপুর। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় 5 দিন অতিবাহিত হয়ে গেলেও শেষ হয়নি পুলিশি কার্যক্রম। বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, ডিএনএ রিপোর্টে আটকে আছে চার্জশিট প্রস্তুতের কার্যক্রম। তবে 2-1 দিনের মধ্যেই চার্জশিট জমা দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। বিশ্বজিৎ বাপির তথ্য ছবিতে বিস্তারিত। গত 6 মার্চ বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় শিশু আসিয়া। এরপর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে 13 মার্চ শিশুটির মৃত্যু হয় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে। যে ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভে ফুঁসে ওঠে গোটা দেশ। দ্রুত বিচারের আশ্বাস দেয় রাষ্ট্র। সরকারের পক্ষ থেকে 7 দিনের মধ্যে বিচার কাজ শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে। তবে 5 দিন অতিবাহিত হলেও শেষ হয়নি পুলিশি তদন্ত। বাদীপক্ষের আইনজীবীরা বলছেন, মামলার যাবতীয় প্রস্তুতি থাকলেও ডিএনএ রিপোর্ট না পাওয়ায় চার্জশিট আটকে আছে। ডিএনএর যে নমুনা এখনো রেজাল্ট আসেনি, রেজাল্ট আসার সাথে আমি মনে করি উইদিন 15 কার্য দিবসের ভিতরে এই মামলার কার্যক্রম শেষ করা যাবে এবং এই আসামিদের, এই নরপিশাচদের সর্বোচ্চ সাজি ক্যাপিটাল শাস্তি আমরা আশা করি যে ফাঁসি হবে। চার্জশিট জমা দিলেও 15 দিনের মধ্যেই মামলার কার্যক্রম শুরু হবে বলে জানান সরকারি পাবলিক প্রসিকিউটর। দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অতি দ্রুত সময়ে পুলিশ কর্তৃপক্ষ মামলার ইনভেস্টিগেশন শেষ করে তিনি আদালতে তার রিপোর্ট প্রেরণ করবেন। আর আদালতে রিপোর্ট প্রেরণ করার পরে এই মোকদ্দমাটা বিচারের জন্য নারী ও শিশু ট্রাইব্যুনালে আসবে। এরই মধ্যে আসামি হিটু শেখ সহ 4 আসামির রিমান্ড শেষ হয়েছে। 2-1 দিনের মধ্যেই মামলার চার্জশিট জমা দিতে পারবেন বলে জানিয়েছে পুলিশ। ব্যাপক জিজ্ঞাসাবাদ করছি, বেশ কিছু তথ্য পেয়েছি, এগুলো আমরা এখন যাচাই বাছাই করছি। আপনারা এটুকু নিশ্চিত থাকেন যে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এদিকে ডিএনএ রিপোর্ট ছাড়াই মামলার বিচার কাজ শুরু করার বিধান যুক্ত করে বৃহস্পতিবার সংশোধিত আইনের অনুমোদন দিতে যাচ্ছে সরকার। আমরা ভিকটিমদের প্রোটেকশনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা করেছি। এখন মাগুরা। বরগুনায় স্কুল পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে মামলার 1 সপ্তাহ পর বাবাকে হত্যা করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারকে নিরাপত্তা দিতে এসপি ও ডিসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। একই সঙ্গে মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণকারী আসিয়ার বড় বোনকে নিরাপত্তা দিতে বলা হয়েছে। বরগুনার হিন্দু পরিবারের 7ম শ্রেণীর কিশোরীকে সিজিত রায় নামের এক বখাটের নেতৃত্বে কয়েকজন অপহরণ ও ধর্ষণ করে। কিশোরীর বাবা থানায় সিজিত সহ দুজনের নামে মামলা করে। পরে কিশোরীর পরিবারকে মামলা তুলে নিতে হুমকি দেয় আসামি পক্ষ। এরপর 11 মার্চ বাড়ির পাশের ঝোপ থেকে কিশোরীর বাবার লাশ পাওয়া যায়। মাননীয় আদালত ম্যাডাম জাস্টিস ফারাহ মাহবুব এন্ড মিস্টার জাস্টিস দেবাশিস রায় চৌধুরী ওনারা একটা ডিরেকশন দিয়েছেন। বরগুনার ডিসি এবং এসপিকে বলেছেন তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সামগ্রিকভাবে একজন সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার নিয়োগ দেওয়ার জন্য। এর পাশাপাশি এই মামলায় বিটিভি, মিনিস্ট্রি অফ ইনফরমেশন, বাংলাদেশ বেতার, ডিসি এবং এসপি মহোদয়কে অ্যাডেড পার্টি হিসেবে এখানে ইনক্লুড করা হয়েছে, যাতে করে মামলার যে রায়টা বাস্তবায়ন করার জন্য তারা কার্যকরী ভূমিকা পালন করতে পারেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ছাত্রলীগের 289 নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তাদের সার্টিফিকেট বাতিল সহ ফলাফল আটকে দেওয়ারও কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আন্দোলনে মদত দেওয়ার অভিযোগে 9 জন শিক্ষককেও চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। হুমায়ুন কবিরের প্রতিবেদন। জুলাই অভ্যুত্থানের শুরু থেকেই উত্তাল ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আন্দোলন চলার সময় 15 জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়, যাতে জড়িত ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা। ওই ঘটনার প্রায় 8 মাস পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিল প্রশাসন। সোমবার রাত 3টায় সিন্ডিকেট সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক কামরুল আহসান। সভাটি বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কৃতদের মধ্যে যাদের ছাত্রত্ব শেষ তাদের সনদ স্থগিত করা হবে। এছাড়া পরীক্ষা ও ভাইবা দেয়া শিক্ষার্থীদের ফলাফল স্থগিত করা হবে। বরখাস্ত করা শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে রয়েছে সাবেক উপ-উপাচার্য মোস্তফা ফিরোজ, সাবেক প্রক্টর ফিরোজুল হাসান ও আলমগীর কবির, সমাজবিজ্ঞান অনুষদের ডিন বশির আহমেদ সহ 5 জন প্রভোস্ট। এদিকে প্রাথমিক তদন্ত ও কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে, যাদের বিষয়ে তথ্য প্রমাণ সংগ্রহের জন্য 6টি তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে। গতকালকে সিন্ডিকেট সভায় 9 জন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত, আরো যারা শিক্ষক যারা সম্পৃক্ত ছিলেন তাদের মাত্রা সম্পৃক্ততা বিবেচনা করে স্ট্রাকচারাল কমিটি সব কর্মকর্তা 2 জন সাময়িকভাবে বরখাস্ত। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শুধু সাময়িক বহিষ্কার না, রাষ্ট্রীয় আইনে বিচারের দাবি জানান তারা। তবে নিরপরাধ কোনো শিক্ষার্থী যাতে শাস্তি না পায় সেদিকেও লক্ষ্য রাখার দাবি শিক্ষার্থীদের। সিদ্ধান্তটি গৃহীত হয়েছে তাতে আমি একমত পোষণ করছি এবং চাই এর সঠিক তদন্ত হোক, তাদের বিচারের আয়তায় নিয়ে আসা হোক। আমরা চাইবো না কোনো সহিংসতা হোক, এরকম আমাদের উপর যে হামলা হয়েছে আমরা কখনোই চাইবো না সেটা রিপিট হোক। প্রশাসিত প্রতিষ্ঠান তাদের সুনির্দিষ্ট আইন কানুন আছে, সেই আইন কানুন অনুযায়ী তাদের বিচার হবে বা তারা তাদের প্রাপ্যটুকু পাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংশ্লিষ্টরাও প্রশাসনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের বিরুদ্ধে যে অধিকতর তদন্ত কমিটি গঠন করেছেন সেই কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের কার্যক্রম শেষ করে যেসব ছাত্রলীগের নেতাকর্মী এই ঘটনায় সরাসরি জড়িত ছিলেন হামলার সঙ্গে তাদেরকে সর্বোচ্চ শাস্তি, বিশ্ববিদ্যালয় বিধি অনুযায়ী সর্বোচ্চ শাস্তি, সেই শাস্তি নিশ্চিত করবেন। অন্যদিকে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে শেখ পরিবারের সদস্যদের নামে থাকা স্থাপনার নাম বাতিলের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া 15 জুলাইয়ের রাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কালো রাত হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন সাভার। রমজানের অর্ধেক পেরিয়ে পুরো দমে জমে উঠেছে ঈদ কেনাকাটা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর বনশ্রী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, বলা চলে অনেকটা শেষ সময়ের কেনাকাটাতেই ব্যস্ত রাজধানীবাসী। কি অবস্থা বাজারের, আর বিশেষ করে দাম নিয়ে ক্রেতারা কি বলছেন? গালিব, মধ্য রমজানের পর রাজধানীর যে বিপণী বিতানগুলো আছে সেখানে যে দোকানগুলো আছে সেখানে ভিড় করছেন রাজধানীর যারা নগরবাসী, তারা ভিড় করছেন এবং সবার উপলক্ষ হচ্ছে ঈদের নতুন পোশাক কেনা।
একটা বিষয় যে ঈদের পরপরই কিন্তু পহেলা বৈশাখ, সেহেতু ঈদ এবং পহেলা বৈশাখের পোশাক একই সঙ্গে কিনছেন এবং মিল রেখে কিনছেন বলছেন এখানকার যারা বিক্রেতা আছেন তারা, এবং যারা ক্রেতা আছেন তারা বলছেন যে ঈদ এবং পহেলা বৈশাখের পোশাকের মিশলে তারা কিন্তু নতুন পোশাক কেনার যে আয়োজন সেটি তারা সম্পন্ন করছেন। তো সেই দিক থেকে আমরা দেখছি যে দেশি পোশাকের যে ট্রেন্ড সেটি এবার বিশেষভাবে লক্ষণীয়। এছাড়াও কাপড়ের মান এবং দাম নিয়েও তারা সন্তুষ্টির কথা বলছেন। সামনে যেহেতু গরমকাল, সেই গরমকালের কথা চিন্তা করে যে নকশা আছে কাপড়ের এবং যে কাপড়ের যে ফেব্রিক্স যেটি রয়েছে, অর্থাৎ গরমের আরামদায়ক কাপড়ের এবার চাহিদা অনেক বেশি দেখছি। রাজধানীর কান্ট্রি বয়ের যে শোরুম যেখানে রয়েছে সেটি হচ্ছে রাজধানীর বনশ্রীতে। সে বনশ্রী শোরুমের একটি বিষয় আমরা খেয়াল করেছি, যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধের সকল শ্রেণীর মানুষের সব ধরনের পোশাক এখানে রয়েছে। এছাড়াও জুতা থেকে শুরু করে ব্যাগ এবং গাউন সব ধরনের পোশাক এখানে রয়েছেন। ক্রেতারা ভিড় করছেন এবং তারা তাদের পছন্দের যে পোশাক যারা যে অনুযায়ী নিতে চান সেই অনুযায়ী তারা তাদের যে পোশাক সেটি তারা কেনাকাটা করছেন। আর সামনে আরো সময় আছে, সে সময় আরো বেশি ক্রেতা সমাগম হবে বলে এখানকার যারা বিক্রয় প্রতিনিধি আছেন তারা এভাবে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার এখান থেকে কেনাকাটার সবশেষ তথ্য। বাংলাদেশিদের জন্য উমরার ভিসা বন্ধ করেনি সৌদি আরব, তবে কমিয়ে আনার কারণে হোটেল বুকিং ও টিকিট নিয়ে এজেন্টদের সঙ্গে যোগাযোগ করলে মিলবে ভিসা, এমনটা জানালেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। এদিকে উমরা করতে না পারলে টাকা ফেরত দেওয়ার দাবি করেছে হাব। বিস্তারিত প্রতিবেদনে। প্রতি বছর রমজানে বাংলাদেশ থেকে 1 লাখ মানুষ ওমরা পালনে সৌদি যান, কিন্তু এবার ঘটেছে বিপত্তি। চলতি মার্চের প্রথম সপ্তাহ থেকে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ওমরা ভিসা 10% নামিয়ে আনেন সৌদি সরকার। এতে বিপাকে পড়েছেন ওমরার অপেক্ষায় থাকা প্রায় 20,000 যাত্রী। অগ্রিম উড়োজাহাজ ভাড়া ফেরত পাওয়া নিয়েও দেখা দিয়েছে অনিশ্চয়তা। বিষয়টি ধর্ম মন্ত্রণালয়ের নজরে আসলে পদক্ষেপ নেওয়া হয়। বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতকে চিঠি দেন ধর্ম বিষয়ক উপদেষ্টা। উত্তরে রাষ্ট্রদূত জানান, ভিসা বন্ধ করেনি সৌদি সরকার। সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। তিনি আরও জানিয়েছেন, সৌদি ওমরা এজেন্ট কোম্পানি যদি সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, তাহলে সে দেশের হজ ও ওমরা মন্ত্রণালয় বাংলাদেশি ওমরা যাত্রীদের অনুকূলে ভিসা ইস্যুর ব্যবস্থা গ্রহণ করবে। কোটা পূর্ণ হওয়ায় ভিসার হার কমিয়েছে তারা। তবে ওমরাহ এজেন্সিগুলো যদি ওমরাহ যাত্রীদের হোটেল বুকিং বা রিজার্ভেশন ও এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরাহ এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করে, তাহলেই মিলবে ভিসা। কাজ করতে হবে কি, সংশ্লিষ্ট হজ ও ওমরা এজেন্সির প্রতিনিধিকে ওমরা গমনেচ্ছুক ব্যক্তিদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে এবং তিনি এটা সৌদি গভর্নমেন্টকে বললেই ইস্যু করবেন। এটা অ্যাম্বাসেডারের লিখিত ওনার অডিও আছে। এছাড়া বিমান টিকিটের টাকা ফেরতে বাংলাদেশ বিমান রাজি হলেও সৌদি এয়ারলাইন্স তারিখ পরিবর্তনের কথা বলছেন, তবে তা মানতে নারাজ হাব। ওমরা করতে না পারলে টাকা ফেরত দেওয়ার দাবি হাবের। আমরা যখন যাব তখন আবার টিকিট করে যাব, তখন এখনকার টিকিটের দাম হলো 1,15,000, আর সৌদি আরবে আমরা যখন যাব হজের পরে তখন টিকিটের দাম হয়ে যাবে 75,000। এই ডিফারেন্স অফ ফেয়ারটা কে দিবে? বাংলাদেশ বিমান আমাদের সাধ্যের এতে রাজি হয়েছে, কিন্তু সৌদি এয়ারলাইন্স এখনো রাজি হয় না। তারা রিফান্ড দিয়ে দেখ, যেহেতু বিষয়টা হচ্ছে না। বিমানের টিকিট সংগ্রহ করেছেন এমন ওমরা যাত্রীগণ যাতে রমজান মাসেই ওমরা পালন করতে পারেন, সে চেষ্টা অব্যাহত আছে বলে জানান ধর্ম উপদেষ্টা। সর্বদা তৎপর রয়েছে। শারমিন পুতুল, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গেই থাকুন। ফিরলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গঠিত 5 সদস্যের তদন্ত কমিশনের মেয়াদ আগামী 30 জুন পর্যন্ত বাড়িয়েছে সরকার। এটি গত 15 মার্চ থেকে কার্যকর হয়েছে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। এ নিয়ে কয়েক ধাপে কমিশনের মেয়াদ বাড়ানো হলো। এর আগে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 5 সদস্যের এই কমিটির প্রথমে 15 ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল।
অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৭ আগস্ট কমিশন গঠিত হওয়ার পর ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়কার একের পর এক অভিযোগ জমা পড়ে। গত ৪ মার্চ কমিশন সংবাদ সম্মেলনে বলেছিল, কমিশনে গুমের ১,৭৫২ অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১,০০০ অভিযোগের বিষয়ে প্রাথমিক যাচাই হয়েছে। এসব অভিযোগের মধ্যে র্যাবের বিরুদ্ধেই ছিল সবচেয়ে বেশি ১৭২টি অভিযোগ। এরই মধ্যে প্রায় ১.৫ শতাধিক সাক্ষাৎকার নেওয়া হয়েছে। আগামী ৪৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গুমের ঘটনার বিবরণ জমা দেবে ও সুপারিশ করবে কমিশন। আগামী ১৫ দিনের মধ্যে দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম পদত্যাগ না করলে প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছে গণ অধিকার পরিষদ। গণ অভ্যুত্থানে অংশ নেয়া শিক্ষার্থীদের পক্ষ থেকে নিয়োগ পাওয়া উপদেষ্টা ও সাবেক সমন্বয়কদের অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের প্রতিবাদে সংবাদ সম্মেলনে এই দাবি করেন দলটির নেতারা। তিনজন ছাত্র উপদেষ্টা তারা যে রাজনীতির মাধ্যমে উত্থান এবং যে রাজনীতির মাধ্যমে তারা উঠে এসেছে, তাদের নেক্সাস কিন্তু একই, অর্থাৎ তারা একই প্ল্যাটফর্ম থেকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারে তারা অন্তর্ভুক্ত হয়েছেন। সুতরাং আমরা সরকারের নিরপেক্ষতা নিশ্চিতে বাকি যে দুজন ছাত্র উপদেষ্টা অর্থাৎ জনাব আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তাদের অনতিবিলম্বে পদত্যাগ দাবি করছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করতে হবে। প্রয়োজনে নতুন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। আমাদের হাইকোর্টের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। সুতরাং আপনারা চাইলে, জনগণ চাইলে আপনারা মতামত দিতে পারেন, গণভোট করতে পারেন। আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেন। সেই সরকার বিপ্লবী সরকারের আদলে গঠিত হবে। সৈয়দপুরে প্রসাধন সামগ্রীর বাজার ক্রমেই বড় হচ্ছে। বিদেশি পণ্যের পাশাপাশি কদর বেড়েছে দেশীয় প্রসাধনের। মান সম্পন্ন হওয়ায় দেশীয় প্রসাধন পণ্যের দিকেই ঝুঁকছেন নারীরা। ব্যবসায়ীদের দাবি, পাইকারি ও খুচরা মিলিয়ে প্রতিদিন অন্তত ২ কোটি টাকার প্রসাধন পণ্য বিক্রি হচ্ছে সৈয়দপুরের বাজারে। মহসিন আলীর ছবিতে আরও জানাবেন আমিরুল বাপ্পি। ঈদ ঘনিয়ে আসছে, কাপড় জুতার দোকানের ভিড় বাড়ছে। একই সাথে ভিড় বাড়ছে প্রসাধনী সামগ্রীর দোকানগুলোতে। পাইকারি থেকে শুরু করে খুচরা সব দোকানেই ক্রেতা সমাগম বাড়ছে। নীলফামারীর সৈয়দপুরের প্রসাধনীর বাজার পুরো বিভাগ জুড়ে ছড়িয়ে আছে। এখান থেকে রংপুর বিভাগের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় ক্রিম, ফেস ওয়াশ, শ্যাম্পু সহ সব ধরনের প্রসাধনী পণ্য। পাশাপাশি আশেপাশের অন্তত ৮টি উপজেলা থেকে আসেন খুচরা ক্রেতা ও ব্যবসায়ীরা। প্রসাধনীতে বিদেশি পণ্যের পাশাপাশি কয়েক বছর ধরেই দেশীয় পণ্য সমানতালে প্রতিযোগিতা করে যাচ্ছে। তবে অনেকে বিদেশিও পছন্দ করে, আমরা বরাবরই দেশিটা। দেশীয় যে আপনার কাশ্মীরি, কাবেরি, মমতাজ, এগুলা অনেক ভালো ভালো। মমতাজ তো অনেক পুরাতন। পাইকারি এবং খুচরা বিক্রেতাদের দাবি, আগের বছরের তুলনায় এবছর এখনো ততটা জমে ওঠেনি প্রসাধনীর বাজার। তবে রমজানের শেষ দিকে বেচাকেনা বাড়ার আশা ব্যবসায়ীদের। আমাদের এখানকার পাইকারি বাজারটা তো বেশ বড় বাজার, এবং আমাদের এখান থেকে ধরো টোটাল উত্তরাঞ্চল, তোমার পাশে দিনাজপুর, রংপুর, নীলফামারী, কিশোরগঞ্জ, পার্বত্য টোটাল এলাকাটা আমাদের এখানটা কভার করে। এখানকার ব্যবসায়ীদের দাবি, পাইকারি ও খুচরা মিলিয়ে প্রতিদিন অন্তত ২ কোটি টাকার প্রসাধনী সামগ্রী বিক্রি হয় সৈয়দপুরে। আমিরুল বাপ্পি, এখন সৈয়দপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। পবিত্র রমজানের মধ্যেই উপত্যকাটিতে বড় ধরনের আক্রমণ চালিয়েছে ইসরায়েলি সেনারা। যুক্তরাষ্ট্রের সঙ্গে পরামর্শ করেই যুদ্ধবিরতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই হামলা চালায় তারা। সামনের দিনগুলোতে এই আক্রমণ আরও ভয়াবহ হবে বলে হুঁশিয়ারি ইসরায়েলের প্রধানমন্ত্রীর। আরও জানাচ্ছেন জাহানারা ভূঁইয়া। যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে কোনো ধরনের সতর্কতা ছাড়াই ফের গাজায় অভিযান চালিয়েছে ইসরায়েলি সেনারা। মঙ্গলবার সকাল থেকে উপত্যকাটিতে একযোগে বিমান ও স্থল অভিযানে নামে তারা। একের পর এক বোমার শব্দে কেঁপে ওঠে সেখানকার মাটি। লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে নিহতের সংখ্যা। বাদ যায়নি নারী, শিশু ও বৃদ্ধ। হামাসের নিরাপত্তা বিষয়ক জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আবু ওয়াতফাও নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে সশস্ত্র গোষ্ঠীটি।
গেল জানুয়ারির পর এবারই প্রথম গাজায় এত বড় অভিযান চালিয়েছে তেল আবিব। সামনের দিনগুলোতে আরও শক্তি নিয়ে অভিযান চালানোর ঘোষণা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। আল জাজিরা বলছে, দ্বিতীয় দফায় যুদ্ধবিরতিতে হামাসের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে পারেনি ইসরায়েল। হামাসের শর্ত অনুযায়ী গাজা থেকে সব সেনা প্রত্যাহারে রাজি হয়নি তারা। অপরদিকে যুদ্ধবিরতি পণ্ডের জন্য ইসরায়েলকেই দায়ী করছে হামাস। এদিকে ওয়াশিংটন বলছে, গাজায় হামলা করার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, হামাস, হুথি এবং ইরান যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে তাদের এর মাসুল গুনতে হবে। ফক্স নিউজকে দিয়ে এক সাক্ষাৎকারে একথা জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। President Trump has made it clear Hamas, the Houthis, Iran, all those who seek to terrorize not just Israel but also the United States of America will see a price to pay. All hell will break loose. আর জাতিসংঘে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ডানম সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে জানান, যতক্ষণ না পর্যন্ত বন্দীদের মুক্তি দিচ্ছে হামাস, ততক্ষণ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলা থাকবে। We will show no mercy on our enemies. Let me be very clear. Israel will not stop until all of our hostages are back home. We will make it very clear to the Security Council that if they want to stop the war in Gaza, they have to ensure that the hostages are coming back to Israel. We are committed to bring them back. হামাস বলছে, গাজায় পুনরায় অভিযান শুরুর মাধ্যমে বন্দীদের বলিদান করল ইসরায়েল। যদিও জরুরি ভিত্তিতে উপত্যকাটিতে ইহুদি হামলা থামাতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। বাবরি মসজিদের পর এবার মুঘল সম্রাট আওরঙ্গজেবের মাজার সরানো ইস্যুতে তুমুল উত্তেজনা বিরাজ করছে ভারতের মহারাষ্ট্রে। সোমবার রাতে আওরঙ্গজেবের ছবি ও প্রতীকী কবর পুড়িয়ে দেয় হিন্দুত্ববাদী কয়েকটি দল। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে নাগপুরের বিভিন্ন অঞ্চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুরের বেশ কিছু অঞ্চলে কারফিউ জারি করেছে পুলিশ। জাহানারা ভুঁইয়ার প্রতিবেদন। ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুঘল সম্রাট আওরঙ্গজেবের সমাধি সরাতে নাগপুরে তুমুল উত্তেজনা বিরাজ করছে। বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের ব্যানারে কয়েক হাজার মানুষ এ দাবিতে বিক্ষোভে নামে। হুঁশিয়ারি দেন, মহারাষ্ট্র থেকে আওরঙ্গজেবের মাজার না সরালে আরেকটি বাবরি মসজিদ কাণ্ড দেখবে বিশ্ব। সে সময় আওরঙ্গজেবের ছবি ও সবুজ কাপড়ে মোড়ানো প্রতীকী কবর পুড়িয়ে দেয় তারা। আর এতেই গুজব ছড়িয়ে পড়ে আরবি হরফ লেখা কাপড় পুড়িয়ে দিয়েছে কট্টর হিন্দুবাদীরা। এতে আরও তুঙ্গে পৌঁছায় সাম্প্রদায়িক উত্তেজনা। এরই মধ্যে অর্ধশতাধিক বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নাগপুরের কোতোয়ালি, গণেশপেট তহসিল, লাকাতগঞ্জ সহ বেশ কিছু অঞ্চলে কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। নাগপুর পুলিশ জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে। कंट्रोल में है और ऐसा कुछ नहीं है अभी कि जिससे कोई घबराए, परंतु जिन लोगों ने कायदा सुव्यवस्था हाथ पे लेने की कोशिश की उनके ऊपर हमारी कार्रवाई हुई है और हो रही है। এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা দেবেন্দ্র ফাড়নবিস সাধারণ জনগণকে গুজবে কান না দিয়ে ধৈর্য ধরার আহ্বান জানান। একই সঙ্গে আইন অমান্য না করতেও অনুরোধ জানান তিনি। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। নিচে আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। 12 দিনের কন্ডিশনিং ক্যাম্প শেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। তবে দেশে আসেননি ইতালি প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম। তায়েফের অনুশীলনে সন্তুষ্ট কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা মুখিয়ে আছেন হামজা চৌধুরীকে নিয়ে ভারতকে হারানোর। ওয়াসিউল হক পান্থ জানাচ্ছেন বিস্তারিত। হামজা চৌধুরী জ্বরে আক্রান্ত পুরো দেশ। ঠিক পরদিন থেকেই সবার চোখ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অপেক্ষা আরেক প্রবাসী ফাহমিদুল ইসলামের জন্য। ইতালিয়ান লিগে খেলা এই ফুটবলারকে নিয়ে শুরু থেকেই লুকোচুরি করে বাফুফে। অপেক্ষায় রাখে গণমাধ্যমকে। শেষমেশ হেড কোচ এসে জানান, দলের সঙ্গে ঢাকায় না এসে ইতালিতে ফিরে গেছেন ফাহমিদুল। সৌদি আরবে প্রস্তুতি ম্যাচে হ্যাট্রিক করলেও জানা গেছে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য ফাহমিদুলকে পরিকল্পনা থেকে বাদ দিয়েছেন কোচ। Fahamidul has not traveled to Dhaka. He was with us for 1 week in Saudi. He has done well. He has
talented player, but still need a little bit more of time. So he has not come here with the team. He did a good job. হামজার সঙ্গে এখনো সরাসরি দেখা হয়নি কোচ কিংবা দলের কারোরই। তবে এরই মধ্যে তাকে নিয়ে সবার প্রত্যাশা আকাশ ছুঁয়েছে। কোচও আলাদা করে বললেন এই ব্রিটিশ প্রবাসীর কথা। We will have a lot of impact in the team for sure. His leadership, his professionalism, and I think he's also very excited to play with the national team. We have a lot of respect for India national team, especially playing away, playing in their home. It will be a really tough challenge, very tough match, but we do believe that we are more ready than ever. গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে ভারত ফিরিয়েছে অবসর নেয়া সুনীল ছেত্রীকে। তাই সব দিক থেকে গুরুত্বপূর্ণ এই ম্যাচের চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন হামজাদের গুরু। ম্যাচ খেলার সুযোগ না পেলেও প্রস্তুতিতে ভারতের চেয়ে নিজেদের এগিয়ে রাখছেন ক্যাবরেরা। We believe that we have been training and playing together for almost 3 years, almost the same group, especially in the last 2 years. It's always good to have a more competitive match, let's say, but we have done our best to try to get those matches. প্রতিপক্ষের মাঠে 25 মার্চ নিজেদের কতটুকু মেলে ধরতে পারবেন হালের সেন্সেশন জামাল ভুঁইয়া, হামজা চৌধুরীরা তা সময় বলে দিবে। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করছি। তার আগে শিরোনামগুলো আরো একবার। নতুন রেল সেতুতে মাত্র 3 মিনিটে যমুনা নদী পারাপার। দেশের দীর্ঘতম রেল সেতুর উদ্বোধন, বাড়ছে ট্রেন সংখ্যাও। খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও উন্নতি। বহু বছর পর ঈদ করবেন পরিবারের সাথে। লন্ডনে বিএনপি কর্মী সমর্থকদের উচ্ছ্বাস। বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ হয়নি, জানিয়েছেন সৌদি রাষ্ট্রদূত। হোটেলে বুকিং টিকিট নিয়ে এজেন্টদের সঙ্গে যোগাযোগ মিলবে ভিসা। বৈষম্য বিরোধী আন্দোলনে হামলার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 9 শিক্ষক সাময়িক বরখাস্ত, প্রায় 300 শিক্ষার্থী বহিষ্কার। এবং ডিএনএ রিপোর্টে আটকে আছে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট। বরগুনার ঘটনায় পরিবারকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ হাইকোর্টের। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।